প্রত্যেক দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুদের জন্য বিশেষ বিশেষ যে অনুষ্ঠানগুলো আমরা নিয়ে আসি, উদ্দেশ্য বারবার বলেছি, উদ্দেশ্য এটাই থাকে যাতে প্রত্যেক দর্শক যে যেখান থেকে দেখছেন যেন তারা নিজেদের জিজ্ঞাসার উত্তর এবং উত্তরদাতা, পরামর্শদাতা রূপে একজন জেনুইন জ্যোতিষ ব্যক্তিত্বের সন্ধানটা যেন আপনারা পান। প্রোগ্রামের মাধ্যমে আপনারা তার সন্ধানটা পাচ্ছেন। দূর দূরান্তের বহু দর্শক যারা বিভিন্ন কারণে প্রোগ্রাম দেখছেন, যারা নিজেরা ভাবছেন যে আগে কারুর কাছে গেছেন, সেইভাবে সেই জায়গাটা হয়তো এখনো অবধি হয়ে ওঠেনি যেটার জন্য গেছিলেন, যেটার জন্য দেখিয়েছিলেন। মনের মধ্যে কোথাও হয়তো একটা বিশ্বাসও আছে, মনের মধ্যে কোথাও হয়তো আবার একটা সন্দেহও আছে। দুটোর তাল মিশিয়ে বা একটা সংমিশ্রণে হয়তো অনেকে প্রোগ্রামটা দেখতে বসেন। যুক্তির নিরিখে কথাগুলোকে একবার ভাববেন, আশা করব তাতে অনেক বেশি আপনারা ঠিক ঠিক ট্র্যাকটা খুঁজে পাবেন। অনেকের অনেক কথা শোনেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি তিনি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলেন, মানে শুধুমাত্র এমন কিছু বলেন না যেটার কোনো বুনিয়াদ নেই, যেটার কোনো ভিত্তি নেই। উনি এমন ভিত্তিযুক্ত কথা বলবেন, এমন যুক্তি দিয়ে জিনিসটাকে আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরেন যাতে মানুষ বোঝেন যে জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে সত্যিই কাজ করানো যায়। তবে জ্যোতিষ শাস্ত্র নিয়ে যিনি কাজ করছেন তিনি সে বিষয়ে কতটা অভিজ্ঞ, এটাই কিন্তু মূল বিষয়। তাই চলুন তেমনই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বিশিষ্ট বাস্তুবিদ রূপে আমরা পেয়েছি আমাদের সঙ্গে শ্রী ভৃগু অনাদিকে। প্রত্যেক প্রোগ্রামে, প্রত্যেক পর্বে তিনি আমাদের সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে তুলে ধরেন, আপনাদের প্রশ্নের উত্তর দেন। তাই আজকেও আমরা তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গব আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুবর্ণা, পরীক্ষাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে রেজাল্ট আউট হয়ে এখন যে স্টুডেন্টরা রয়েছেন, বাড়ির অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তাদের টিচাররা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাই মিলে এখন স্ট্রিম সিলেকশনের উপরে এখন ফোকাসটা রেখেছেন। তবে কার জন্য কোন বিষয়ে নির্বাচন করলে, কোন স্ট্রিম সিলেক্ট করলে তার সেটা কেরিয়ারের প্রোগ্রেসের জন্য ভীষণভাবে তাকে একটা সাপোর্ট দেবে, এইটা আমরা আজকে জানবো আমাদের অতিথির কাছে। কারণ এইটা একজন অভিজ্ঞ এবং এই এডুকেশন সেক্টরে যার পারদর্শিতা, যার অভিজ্ঞতা বিপুল মাত্রায় রয়েছে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের সাহায্যে, তিনি বহু স্টুডেন্টদের গাইডেন্স দিয়েছেন, তার কাছ থেকে এই উত্তরটা কিন্তু আপনারা পেতে পারবেন ঠিকভাবে। তাই দাদা আজকে এই বিষয় নিয়ে যদি একটু বলেন। প্রথমত এটা বিরাট গুরুত্বপূর্ণ, যেগুলো সাধারণ মানুষরা আমরা আবেগে ভাবি। ধরুন আমার একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, কেউ ভাবছে আর্টস পড়াবো, বাবা ভাবছে কমার্স পড়াবো, ছেলে বলছে সায়েন্স পড়াবো। একটা কথার কথা হচ্ছে, আমরা তো একটা দোদুল্যমান অবস্থায় রয়েছি। প্রথম এর আগেও বলেছি, আবারও বলছি, আপনারা গার্জেন হিসেবে চিন্তা করুন আমার সন্তানকে পড়াশোনা শেখাচ্ছি কেন, আর সন্তানকে প্রশ্ন করুন, শেখান যে তুই পড়াশোনা করে কী করতে চাইছিস। এই প্রশ্নটা করলেই দেখবেন জ্যোতিষ প্রয়োজনীয়তা বেরোবে, উত্তরটা বেরিয়ে আসবে। আর এই সময় যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ অতিবাহিত করছে, ভারতবর্ষের পৃথিবীর মধ্যে একটা, ভারতবর্ষের মধ্যে ওয়েস্টবেঙ্গল একটা, এরকম বিভিন্ন রাজ্য রয়েছে। পৃথিবী ভালো না থাকলে ভারতবর্ষ ভালো থাকবে না। পৃথিবীর মানচিত্র কী অবস্থা রাষ্ট্র নিয়ে আলোচনা করছি না, কারণ আমি সবসময় বলি সতর্ক থাকুন, আতঙ্কিত নয়। কিন্তু আমরা আতঙ্কের বাতাবরণের মধ্যে রয়েছি। সেটা কেন যাচ্ছে? ইউটিউব সবার হাতে, বিশ্ব হাতের মুঠে, সবাই জানেন পৃথিবীর অবস্থানকে। পৃথিবী ভালো না থাকলে ভারতবর্ষ ভালো থাকবে না, ভারতবর্ষ ভালো না থাকলে শুধু ওয়েস্টবেঙ্গল কোনোদিন ভালো থাকতে পারবে না। তা আমরা খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে রয়েছি। এই সময় যারা পাস আউট হচ্ছেন, বা এই সময় যারা সবাই মাধ্যমিক দিয়ে সাবজেক্ট সিলেকশন করছেন, উচ্চ মাধ্যমিক দিয়ে যারা প্রফেশনাল কোর্স করবেন বা জেনারেল এডুকেশন করবেন, এই সিদ্ধান্তগুলো যদি ঠিকভাবে না নিতে পারি, আগামী দিন আমাদের সন্তানদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এমনি তো অন্ধকারের মধ্যে ডুবে আছি, না জানি আরও কত অন্ধকারের মধ্যে প্রবেশ করব। সেই ছোটোবেলায় মায়ের কথাটা মনে পড়ে। মাঝে মাঝে দেখবেন ইউটিউবে বলি, টিভিতেও বলি, টিভিতে আজ থেকে বলছি না, 1999 সাল থেকে টিভি চ্যানেলে আগে, যে যায় দিন ভালো আসে দিন খারাপ। এই কথাটা সিনিয়ররা বলতেন না, আমরা বুঝতাম না যে আমাদের সংযমী জীবনযাপন করতে হবে। এডুকেশন ক্ষেত্রে আজকেই কোনো 365 দিন ওরা পরীক্ষা, সারা রাত পরীক্ষার আগে সারা রাত জেগে পড়লে হবে না, সারা বছর ধারাবাহিকভাবে পড়তে হবে।
দেখুন এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতিবার ইন্টারভিউ দেখায় বাচ্চারা, তাদের ইন্টারভিউ দেখেছেন? তারা ধারাবাহিকভাবে পড়াশোনা করে যে আমি রোজ 8 ঘন্টা পড়বো কি রোজ 6 ঘন্টা করে পড়বো, কিন্তু আমরা অ্যাভারেজ কোনোদিন 2 ঘন্টা পড়লাম, কোনোদিন 8 ঘন্টা পড়লাম, কোনোদিন পড়লামই না। তাহলে আমাদের ভালো রেজাল্ট হবে কী করে? তারপর তো কেরিয়ার এত এখন জলাঞ্জলির জায়গায় চলেই গেছে। ঠিকভাবে সাবজেক্ট সিলেকশনটা গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড ছাড়া বেঁচে থাকা খুব ডিফিকাল্ট। গ্রহ যদি সাপোর্ট করে কিছুটা আপনি রিলিফ পাবেন। এর আগেও বলেছ আর্টস সায়েন্স কমার্স, এটা সাধারণ মানুষ আপনারা জানেন, কিন্তু আর্টস সায়েন্স কমার্স বাইরেও কম্বিনেশন সেট হয়ে গেছে। সেইগুলো যদি আগে থেকে সেট না করেন যে না সায়েন্স না কমার্স না আর্টস, এরকম কোনো কম্বিনেশনের সাবজেক্ট নিয়ে যদি এডুকেশন করি আমার কেরিয়ার হবে কিনা। তাই আপনি চেষ্টা করুন ছেলেকে বলার বা নিজে জেনুন আমার ছেলের জ্ঞানের জন্য এডুকেশন করতে চাইছি, তাহলে আর্টস সায়েন্স কমার্স যা খুশি পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই। না, এডুকেশনটা বাচ্চাটা কেরিয়ার তৈরি করার জন্য যাচ্ছে, তাহলে জ্যোতিষীর কাছে আসতে হবে। আত্মকরক গ্রহতে তার নেচার দেখুন, মা হিসেবে আপনার নেচার একরকম, কারণ আপনার আত্মকরক গ্রহ আলাদা, বাবার একটা, আমাদের সন্তানের একটা। আমরা কি করছি, তুই সায়েন্স পড়, অর্থাৎ হয়তো আর্টস পড়তে পছন্দ করে, বাবা হয়তো চাইছে কমার্স করাতে, এটা কথা দিয়ে বলছি। এই যে দ্বিধাগ্রস্ত, তা আত্মকরক গ্রহের ওপর প্রবণতা, তা প্রবণতা নিয়ে অসুবিধা নেই, কিন্তু কোনটা করলে কেরিয়ার হবে। কেরিয়ার তো একটাতে সাবজেক্টই দিতে হবে, হয় আর্টস নয় সায়েন্স নয় কমার্স, তার মধ্যে থেকে স্পেশালাইজেশন। তা সেইটাকে নিজের মতন করে না করে গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড করুন। এইবার ধরুন সায়েন্স পড়লো, তাহলে কী সায়েন্স পড়বে? যদি অনার্স পড়ে কী অনার্স পড়বে? সাবজেক্টটা কী হবে? আমি প্রফেশনাল কোর্স করালে কী করাবো, তার সাবজেক্ট সিলেকশনটা কী করবো? লোকে জানে না এলোমেলো সাবজেক্ট নিয়েছে, এবং অনেকে দুটোই করে, মেডিকেলে জয়েন্ট দিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট দিয়েছে। মা বাবারা বলতেন না আগে দু নৌকা পা দিয়ে চলা উচিত না? দেখুন আপনি সত্যি যদি আপনি সিনিয়র লোক আর এডুকেশন ডেপথ থাকে, মেডিকেলের একরকম প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং কিন্তু একরকম প্রিপারেশন। একটা ছেলেকে একটা এটা হলে হবে ওটা হলে হবে এরকমভাবে যদি এডুকেশন চলতে যায় হবে কোনো দিন? তো মেডিকেলে ফোকাস থাকা যদি স্টার্টে থাকে, আর যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেইভাবে ফোকাস থাকে, ওই জন্য দুটোতেই আর হচ্ছে না, কোনোটায় 4 লাখ র্যাঙ্ক, কোনোটায় 5 লাখ র্যাঙ্ক, 6 লাখ র্যাঙ্ক, এদিকে মেডিকেলটাও হলো না, তাহলে লাভটা কী হলো? মেডিকেলে যেরকম লাগে ফিজিক্স আগেই বোঝা যাবে যে ছেলেটার স্টারে কী বলছে, মেডিকেল ওরিয়েন্টেড চক, তাহলে চলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কেটে দিই, সব সাবজেক্ট চাপ নিয়ে লাভ নেই, বায়োলজিটা অ্যাড করি। কারণ ম্যাথ আমাদের পড়তে, মেডিকেল পড়তে কোনো কাজে লাগে না, কিন্তু বায়োলজি ছাড়া মেডিকেল হবে না, উদাহরণ দিয়ে বলছি। পাশাপাশি আবার যদি মনে করি এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নেবো, ইঞ্জিনিয়ারিং পড়বো, বায়োলজি ইঞ্জিনিয়ারিং কাজে লাগে না, ওটা ম্যাথ আমাকে মাস্ট, 4th সাবজেক্ট কম্পিউটার অ্যাড করো, কারণ অ্যাডিশনাল সাবজেক্ট তো 4th সাবজেক্ট বায়োলজি। বায়োলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে আপনার লাভ নেই, সে নাম্বার তোলার জন্য পড়ে ফেলে, কিন্তু ম্যাথ কাটলে আর ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। ওই কারণে আপনার বাচ্চার নবমপতি কি, নবমপতি থেকে কর্ম, দশমপতি থেকে চাকরি, অর্থাৎ কর্মটা কীভাবে ভাগ্য উঠবে, কোন কর্মের মধ্যে দিয়ে আমার সন্তানের ভাগ্য উন্নতি হবে, এটাকেও বলেছিলাম। শুক্র আর রবি হচ্ছে সায়েন্স বেস এডুকেশন, বুধ হচ্ছে কমার্স বেস এডুকেশন, বৃহস্পতি চাঁদ হচ্ছে আর্টস বেস এডুকেশন। এবার আর্টস সায়েন্স কমার্স সব ছেলে মেয়েদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভালো নাম্বার এসছে, তার মানে সায়েন্সের ছেলেও কি আর্টস নিয়ে পড়বে, ইংলিশে অনার্স? দেখছি এসে বলছি সব বলছি স্যার ইংলিশে অনার্স পড়বে কেন, ওই নাম্বার বেশি পেয়েছে বলে। ওভারঅল যারা আমার ক্লায়েন্ট দেখছি সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাম্বার বেশি পেয়েছে, হয়তো ল্যাঙ্গুয়েজের ডেপথ নেই, পেয়েছে কোনো কারণে, কী কারণে জানি না, কিন্তু সায়েন্সের নাম্বার খারাপ, কমার্সের মেন সাবজেক্টগুলোর নাম্বার খারাপ হয়ে গেছে। অনেকে তো ম্যাথই নেই, 48, 47, 46, ওই ম্যাথ দিয়ে কী করবে ভবিষ্যতে? আর অনেকে তো ম্যাথ নিয়ে পড়েই নি। ধরুন একটা কথার কথা বলছি, আপনি উচ্চ মাধ্যমিক অবধি সায়েন্স নিয়ে পড়লেন, এবার ইংলিশে অনার্স পড়বেন, বলুন তো ব্যাপারটা কীরকম হলো? তো ইংলিশে অনার্সে যদি পড়বো তাহলে আমি আর্টস নিয়ে পড়তে পারতাম। জিওগ্রাফি যদি অনার্সেই পড়বো তাহলে আমি কেন সায়েন্স নিয়ে জিওগ্রাফিতে অনার্স পড়বো? আমি তো আর্টস থেকে জিওগ্রাফি সাবজেক্টগুলো তো আর্টস থেকে, তাই সায়েন্স থেকে কেমন না এদিকে হলো না ওদিকে হলো, কিছু করতে পারবেন না আপনি। সেই কারণে আগে থেকে আপনাকে ডিসাইড করা, এখন তো 9 থেকে সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে, বড় বড় স্কুলগুলো 9 থেকে আর্টস সায়েন্স কমার্স ভাগ করে দিচ্ছে, আপনাকে আগে থেকেই প্ল্যানিং করে নিতে হবে যে আমার কোনটা করলে হবে। ওই জন্য বড় জ্যোতিষীকে দেখিয়ে আপনি কীভাবে ডিসাইড করতে পারেন, আপনি ডিসাইড করার কেউ না, আপনি সিদ্ধান্ত নেবেন জ্যোতিষ গায়ে যাওয়া। জ্যোতিষ কীভাবে কাউন্ট করে, নবম থেকে ভাগ্য কীভাবে ভাগ্যে উন্নতি হবে, দশম থেকে কর্ম কী কর্মের মধ্যে দিয়ে হবে। এইবার
সোর্স অফ ইনকাম সেই করবে, কতটা রোজগার করতে পারে সে তো পরের কথা। স্টুডেন্ট হিসাবে তার তখন সে গ্রহণযোগ্যতা পায় না, সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম একাদশ। সেই এক আয় থেকে কতটা সে জমাতে পারবে ধনস্থান দ্বিতীয়। কিন্তু যে বয়সে আসে এডুকেশন, আগে এডুকেশন সেট আপ করা। তা কেরিয়ার ওরিয়েন্টেড যদি সাবজেক্ট সিলেকশন ঠিক না হয়, তাহলে কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু আগামীতে আরও অন্ধকার হবে। আর এখন তো প্রফেশনাল কোর্স সবই প্রাইভেট, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন, আপনারা জানেন। কিন্তু ভবিষ্যৎ কি আপনাদের জানার নেই, সেটা কিছুটা গাইড জ্যোতিষ করতে পারে। সেই কারণে সচেতন হন, আশা করি আপনাদের মঙ্গল হবে। সুপর্ণা। আর তার জন্য আমরা আমাদের সকল বন্ধুদেরকে বলে রাখবো, কন্ট্যাক্ট যদি করতে হয় কি করে করতে পারবেন। এই কন্ট্যাক্ট করার পদ্ধতিটা দুরকম। প্রথমত যারা যারা মনে করছেন অনলাইন যোগাযোগ করতে চাইছেন, তারা অনলাইন যোগাযোগ করতে পারবেন। অনলাইন যারা যোগাযোগ করতে চাইছেন তারা 9830143766 কল করে বললে আপনি অনলাইন পরামর্শ বা অনলাইন গাইডলাইন নিতে চাইছেন, আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন তাতে আপনার নাম, আপনার জিজ্ঞাসা, আপনার জন্ম তারিখ, সাল সময়ের, আপনার বার্থ ডিটেল বা ডেটা, আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যেটা পারিশ্রমিক সেটা দিয়ে পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর জিজ্ঞাসার যেটা আপনার উত্তর সেই রিপ্লাইটা জানবেন। এটা ফার্স্ট স্টেপ। এছাড়া যদি মনে করেন যে চেম্বারে এসে কথা বলতে চান, চেম্বারে বসতে চান, দাদার সাথে বসে কথা বলবেন, তাহলে আপনারা প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউতে, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক সপ্তাহের প্রত্যেক শুক্রবারে শিয়ালদার যে চেম্বার সেই চেম্বারগুলোতে সুযোগ পেয়ে যাবেন। আগে নামটাকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং করাতে হবে, তারপর চেম্বারে যাওয়া। এখনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে যেভাবেই হোক বুদ্ধি করে এগোতে হবে। এবার এই বুদ্ধি করে এগোনোর পথে আমাদেরকে একজন যদি ঠিকভাবে সহযোগিতা করেন যে কোন পথটা আপনার জন্য রাইট, আপনি সেই পথের দিকে এগোন, তাহলে যে পরিশ্রম করবেন এবং তার সঙ্গে যে ইনভেস্টমেন্ট করবেন, আর তার থেকেও বড় কথা যে টাইমিংটা আমরা ওখানে বিনিয়োগ করবো, ওটাও একটা ইনভেস্টমেন্ট। সো সবটা যাতে ফ্রুটফুল করে আমি একটা ভালো রেজাল্ট, একটা সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারি, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার কথা বলা হয়। তাই দর্শক বন্ধুরা, আমরা যেমন এই এডুকেশনের সাইডটাকে নিয়ে জানলাম, এডুকেশনের সাইডের পাশাপাশি যাদের হয়তো হরোস্কোপ আছে তারা তো জেনে নিয়েছেন, যাদের হরোস্কোপ নেই বা ডেট অফ বার্থ জানা নেই তারা কি করবেন, তাদের জন্য কিন্তু হাতের থেকে আমরা বহু কিছু জানার সুযোগ পাই। তার মধ্যে একটি অন্যতম বিষয় আজকে একটু আমরা জানবো, সেটি হলো যে হাত থেকে আমাদের কি প্রাপ্তি আছে। কি প্রাপ্তি বলতে আমরা মূলত ভালো জিনিসের কথাই ভাবি, যে ইতিবাচক ভালো কিছু প্রাপ্তি। তাহলে সেইটা নিয়ে একটু আলোচনাতে আজকে আমরা জেনে নেব। দাদা, আজকে এই বিষয় নিয়ে একটু যদি বলেন। প্রথমত ম্যাক্সিমাম মানুষের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, কিন্তু হাত সবারই আছে ম্যাক্সিমাম লোকে। তো হাত যদি থাকে আপনি দেখে নিন, এর আগেও বলেছিলাম প্রাপ্তির বিভিন্ন প্যাটার্ন আছে, কিন্তু তার মধ্যে সার্বিক প্রাপ্তি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রাপ্তি রেখা কোনটা, সেখানে কোন রেখার কানেকশান এলে তার জীবনে প্রাপ্তি ঘটে। অনেক কানেকশান কিন্তু প্রাপ্তি হয়, এর আগে বহু আলোচনা করেছি, আজকেও নতুন করে একটা বিষয়। মা বোনেরা বাঁ হাত দেখবেন, কারণ বাঁ হাতের গুরুত্ব মা বোনদের ক্ষেত্রে যেটা, সেটা দাদা ভাইদের জন্য ডান হাত। ডান হাতে যে থাকবে সেটা যদি বাঁ হাতে থাকে 100% সেটা আপনার জন্য ঘটবে, আর মা বোনদের বাঁ হাতে যেটা আছে সেটা যদি ডান হাতে থাকে 100% সেটা ঘটবে। এইভাবে দুটো হাতকে ব্যালেন্স করায়, সেই দুর্ঘটনার ক্ষেত্রে হোক, প্রাপ্তি ক্ষেত্রে হোক, সেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো পজিটিভ ক্ষেত্রে বা যে কোনো নেগেটিভে দুর্ঘটনা ঘটবে। দুটো হাতে থাকলে তখন সেই জিনিসটা ঘটে। আর ডান হাত হলে সেটার বেশিরভাগ প্রভাবটা থাকে, যেমন ডান হাতের প্রভাব 80% ছিল, মা বোনদের বাঁ হাতের প্রভাবটা 80%। 20% আর 80% হলে তবে তো 100% হয় পজিটিভ হবে বা নেগেটিভটা হবে। আসুন দেখে নেওয়া যাক। এটাকে বহুবার বলবার চেষ্টা করেছি, যে কোনো প্রাপ্তির জন্য কী ধরনের প্রাপ্তি চেয়েছি। যেমন করে এডুকেশনের চাকরির প্রোগ্রেস, অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আমি রোজগার করতে যাচ্ছি, বা আমি ফাটকা অর্থপ্রাপ্তি, সবই প্রাপ্তি। এবার অন্নপ্রাশনে পাবো, সেটাও প্রাপ্তি, বিয়েতে পায়, সেটাও প্রাপ্তি। কিন্তু এইগুলো যারা ধরে কিন্তু ওভারঅল প্রাপ্তি। তা আসুন দেখে নেওয়া যাক। আমাদের কী হয়, টোটাল আমাদের এইখানে 5টা আঙুল হাতের, তা এইটার বুড়ো আঙুল যেটা বলছি, এটার আমাদের নিচে অংশটা শুক্রের স্থান বলা হয়, আর এটা বৃহস্পতি আঙুল ফিঙ্গার বলা হয়, এটা শনির, এটা রবি, এটা বুধ। আশা করি অনেকেই জানে। এবার প্রথম দেখতে হয় যে জ্ঞান পাণ্ডিত্য, যে আমার জ্ঞান পাণ্ডিত্য যে অধ্যয়ন করেছি, অর্জন করেছি, সেটা থেকে বড় কোনো প্রাপ্তি ঘটবে কি না, সেটা বৃহস্পতির আঙুলের, বৃহস্পতির ওপরে যদি স্টার্ট থাকে
আর বৃহস্পতির আঙুলে যদি ওপর থেকে ধরি আর নিচ থেকে ধরি 1 কর 2 কর 3 কর 4 কর, এই 2 কর আর 3 করের মাঝে যদি কোনো স্টার থাকে খুব 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 ভালো। তাহলে এটা নিয়ে আপনার কোনো সংশয় নেই। আপনি হায়ার স্টাডি করেছেন, বসেছিলেন, ডিপ্রেশন এসছিল, কোনো 60 বছর মানুষের জীবনে তো ক্লিক করে না, ক্লিক তো করে কোনো একটা সিচুয়েশনে, যেটাকে স্টার বলা হয়। স্টার মানে গ্রহ নক্ষত্র। ঠিক সেরকম আপনার হাতে যদি বৃহস্পতি স্থানে স্টার থাকে, বেশি ভাগ করে দিলাম, জ্ঞান পাণ্ডিত্য ছিল আপনার, আছে, যার মূল্যায়ন হচ্ছিল না, কিন্তু আপনার লাইফস্টাইল বদলাবে এবং আর্থিক সচ্ছলতার মুখ দেখবেন, সসম্মানে বাঁচতে পারবেন। একটা জায়গায় বললাম। এরপর চলে যারা ইনভেস্টার, শেয়ার মার্কেট ইনভেস্ট করেন, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করেন, প্রমোটিং করেন, এই যে বিভিন্ন, এটাও ফাটকা ইনভেস্টমেন্ট একরকম, এই ধরনের বিশেষভাবে শুক্রের স্থানে, তা বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটায় শুক্রের স্থানে যদি কোনো বক্স থাকে, শুক্রের স্থানে যদি কোনো বক্স থাকে, স্কোয়ার, একদম স্কোয়ার হবে, আয়তন কিন্তু বক্স হবে না, স্কোয়ার হবে যদি থাকে, তাহলে এই ধরনের ইয়ে থেকে আপনি ফাটকা অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে। অ্যাসেট, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, অর্থাৎ ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, জমি জমা যারা কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের যদি কোনো ক্রস, দুটো রেখা দিয়ে ক্রস হয়, কিন্তু আমরা ছোটোবেলায় মুনিতক করতাম না, কাটা, সেটা যে মঙ্গলের স্থানে থাকে, মঙ্গল কোথায় বলে আবারও বলি, হার্ট লাইন, হৃদয় রেখা, ব্রেন লাইন, মাতৃরেখার যে গ্যাপের স্পেসটা, ওটা দ্যাট ইজ মঙ্গল। ওই মঙ্গলের স্থানে যদি ক্রস থাকে তাহলে খুব খুব ভালো। এরকম হাতে বহু সাইন রয়েছে। চাঁদের ক্ষেত্রে যদি কোনো গোল চিহ্ন থাকে, শূন্য যেরকম হয় না, এই শূন্য সেই শূন্য নয়, চাঁদ কোথায়, কিরংলে একদম নিচের দিকে, মণিবন্দর বাদিকটায়, এই চাঁদের স্থানে যদি কোনো রাউন্ড কোনো কিছু থাকে, অর্থাৎ গোল কোনো চিহ্ন থাকে, তাহলে 100% আপনার ভালো। বিশেষ করে জলপথে ইনভেস্টমেন্ট, বা আপনি অ্যাজ এ যদি ইঞ্জিনিয়ার হন এবং নেভিতে চাকরি বাকরি করেন, এইগুলো থেকে 100% আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। এরকম অনেক কিছু বলার আছে, যখন আপনার হাতটা দেখবো তখন আপনাকে আলাদা করে গাইড করতে পারবো। সুপর্ণা, একদমই তাই, এবং তার জন্যই আপনাদেরকে আমরা বলেছি যে আপনারা যারা সিরিয়াস, যারা নিজেদের জিজ্ঞাসাগুলোর উত্তর সিরিয়াসভাবে খোঁজার চেষ্টা করছেন, তাদের জন্য এই প্রোগ্রামে বারবার একটাই কথা বলা, দুরকমভাবে আপনারা যোগাযোগ করতে পারেন, যেটা আপনার জন্য ইজি মনে হবে আপনারা সেইভাবে যোগাযোগ করুন। যারা অনেক ডিটেল প্রোগ্রাম দেখতে ভালো লাগে, যাদের হয়তো ধরুন আমরা টেলিভিশনের পর্দায় তো অনুষ্ঠান করছি, ইউটিউব, ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলোর দিকেও নজর রাখলে আপনারা ডিটেল অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন, লাইভে কথা বলার সুযোগ পাবেন। যেমন টিভির পর্দাতে লাইভ অনুষ্ঠানে আপনারা অপেক্ষায় থাকেন যে কখন কথা বলার সুযোগ পাবো, একইভাবে ইউটিউব লাইভের মাধ্যমেও কিন্তু আপনারা দাদার সাথে যোগাযোগের সুযোগ পাবেন, নিজেদের জিজ্ঞাসার প্রপার গাইডেন্সটা পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা যেমন জেনে নিলাম যে হাত থেকে প্রাপ্তি ক্ষেত্রে কি কি ধরনের চিহ্ন বা সংকেতগুলো বা সিম্বলগুলো থাকলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের ভালো কিছু প্রাপ্তি আছে। ঠিক একইভাবে আরও একটি প্রাপ্তির কথা কিন্তু ভীষণভাবে মানুষ ভাবেন, যাকে বলা হয় যে লটারির প্রাপ্তি। একটা আশা নিয়ে লটারিটা কাটছেন, ভাগ্যের হাতে যেখানে পুরোটা, তারপরেও আশা নিয়ে লটারিটা কাটছেন। বহু মানুষ আছেন যাদের লটারি প্রাপ্তি হয়েছে, ভালো ভালো প্রাইজ জিতেছেন, আবার অনেকেই আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন, একটা ইচ্ছা নিয়ে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, সেই অর্থে হয়তো হয়ে উঠছে না। তাহলে চলুন আমরা একটু জানি যে এবছর কাদের কাদের ক্ষেত্রে এই লটারি প্রাপ্তি আছে। দাদা, অর্থাৎ 1431, হ্যাঁ, কারণ ইংরেজি মাস তো অনেক মাস চলেই গেছে, 5 মাস। 1431 বাংলা বছর সবে এপ্রিল 14 তারিখে পড়েছে। ইউটিউবে প্রচুর প্রোগ্রাম রয়েছে, যারা এই চ্যানেল মিস করে যাচ্ছে তারা ইউটিউবে প্রোগ্রামগুলো দেখে নেবে। যে লটারির কনসেপ্টটা বলি, টিভি চ্যানেলে কিন্তু লটারি নিয়ে প্রশ্ন খুব একটা মানুষ করতো না, আমার কাছে অ্যাটলিস্ট আসেনি। মূলত এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু, এই কিছু বেসিক জায়গার ওপর কিন্তু জ্যোতিষের কাছে ফোন আসতো। ইউটিউব অনলাইন চ্যানেল করার পর বুঝতে পারলাম যে সারা পৃথিবীতে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট রয়েছে, তার মধ্যে লটারি একটা। সেই লটারি আবার বিভিন্ন ফরমেশন আছে, কোথাও 49 সংখ্যার, কোথাও 37 সংখ্যার, কোথাও 1 সংখ্যার, কোথাও 2 সংখ্যার, কোথাও 3 সংখ্যার, কোথাও 5 সংখ্যার। ইতালিতে একরকম, আবুধাবিতে একরকম, বাহারিনে একরকম, আমাদের ইন্ডিয়াতে একরকম। তাই ইন্ডিয়ার লটারি নিয়েই মূলত আলোচনা করি বোঝাবার সুবিধার জন্য। এবং এগুলো সবটাই অথরাইজেশন আছে, টিভিতে বিজ্ঞাপন দেয়, তাই বলি। মানুষ প্রশ্ন করছে, যদি এটা আনঅথরাইজ কিছু হতো তাহলে তো আলোচনা করার কোনো প্রশ্নই ছিল না। ওই জন্য আমি বলি, আমি তো লটারি টিকিট কাটাতে এনকারেজ করি না, কিন্তু আমি যদি না বলি তাহলে আপনার লটারি টিকিট কাটা বন্ধ করবেন না, আর লটারি টিকিটের দোকানও বন্ধ হবে না।
কিন্তু বিক্রেতা আছে, মানে ক্রেতা আছে বলেই বিক্রেতা তৈরি হয়েছে। আর আমি বলার কে? আমি বললেই বা আপনি শুনবেন কেন? সরকার বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবং সরকার ছাপিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। সরকার নিজেও জানে, সরকারের থেকে বুদ্ধিমান তো পৃথিবীতে আমি আপনি নই, সরকার নিজেরাও জানে যে আমি বললে কিচ্ছু আসে না, মানুষ শুনবেই না। আর মানুষ যদি শোনেন, আইনগত কথাটা লিখে দিলাম, কিন্তু শুনলে তো আমাদেরই অসুবিধা, ট্যাক্স পাবো না। আপনি যা খুশির ওপর লিখে দেন, ওটা দায়িত্বটা এড়ানোর জন্য হলো। যে সত্যি সেটা ক্ষতিকারক হয়, মানুষের প্রয়োজনীয়তা, ওটাকে ব্র্যান্ড করে না ছাপালেই পারত। প্লাস্টিক কারখানা, কত কথা বলবেন আপনি। আমি যেই বাজারে গিয়ে একটা প্লাস্টিক নেবো, বাজারে ব্যাগ ভুলে গেছে, দোকানদারকে প্লাস্টিক দেওয়া নিষিদ্ধ, প্লাস্টিকের কারখানা বন্ধ করবে না। তা কারখানা বন্ধ করলে তো মার্কেটেই আসবে না, সেটা সব থেকে সহজ না? মানে কোন জায়গায় পুরাই গলদ হয়ে আছে। মানে এইগুলো সবটাই সাধারণ মানুষের হ্যারাসমেন্ট ছাড়া আর কিচ্ছু না। তো আমরা তার মধ্যে থেকে এইভাবে থাকতে হবে আমাদেরকে, সবই জানেন, কিন্তু কিছু করার নেই। এবার সিগারেট যদি খান, নিজের দায়বদ্ধতা রয়েছে। লটারির টিকিট কাটেন, আপনার দায়বদ্ধতা। কিন্তু লটারিটি কিন্তু শ্রম ওরিয়েন্টেড না, এটা সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড। ওইখানে এসে দেখে নিতে হবে যে আপনার ভাগ্যে আছে কিনা, থাকলে কোন দশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যদশায় পেতে পারি, নাকি আদৌ আমি কোনোদিন লটারি পাবো না, নাকি পেতে পারি ওই ইয়ারে গিয়ে পেতে পারি। ঠিক সেরকম এই সময় বহু রয়েছে, ইউটিউবে প্রোগ্রাম দেওয়া আছে যে কিছু কিছু রাশি, প্রথমত রাশির অর্ধেক লোক রাশিই জানে না। কেউ সূর্য রাশি বলে, কেউ লগ্ন রাশি বলে, কেউ চন্দ্র রাশি বলে। তাই ভারতবর্ষে পারফেকশনের জন্য যেহেতু ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ বেশি মানুষের ঠিক থাকে, চন্দ্র রাশির গুরুত্ব বেশি। চন্দ্র রাশির স্প্যানটা ছোটো, ওগুলো নিয়ে আলোচনা করছি না, ছাত্রছাত্রীরা যারা জানে তারা বুঝতে পারছে, কিন্তু আলোচনা করতে হলে প্রচুর। রবি ওর 1 মাসে কত বাচ্চা জন্মাবে? 54 ঘন্টায় কটা বাচ্চা জন্মাবে? 1.5 ঘন্টায় কটা বাচ্চা জন্মাবে? তাই পারফেকশন কোনটা থেকে বেশি? সেই কারণে বলেছি এইভাবে, যাদের জন্মকালীন মেষ রাশি এবং যাদের রবি নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, তার 100% 1431 লটারি প্রাপ্তি যোগ রয়েছে। যাদের যে সমস্ত ছেলেমেয়েরা তুলা রাশির জাতক জাতিকা, রবি পুনর্বসু নক্ষত্র, জন্ম নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রবি রয়েছে, তাদের এই বছর লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, আপনার রবি যদি মঘা নক্ষত্রে থাকে, তাহলে এই 1431 আপনার লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, আপনার রবি যদি আদ্রা নক্ষত্রে থাকে, তাহলে 100% 1431 আপনার লটারি প্রাপ্তি যোগ আছে। কিন্তু এটা তার সার্বিক বোঝাবার চেষ্টা করছে, কিন্তু পার্টিকুলার তাহলে লটারি তো আছে, এমনি এমনিভাবে আমি কাটিই না লটারি, তাহলে পাবো কী করে? পেলে কোন সময়টা পেতে পারি? এই এই 1 বছর ধরে তোর ফার্স্ট প্রাইজ পাবেন না, রোজ রোজ তো ফার্স্ট প্রাইজ, রোজ রোজ যেমন দুর্ঘটনা হয় না, রোজ রোজ লোকে চাকরি পায় না, রোজ রোজ যেমন চাকরি চলে যায় না, কোনো না কোনো সিচুয়েশনে দুর্ঘটনাগুলো ঘটে, কোনো না কোনো সিচুয়েশনের প্রাপ্তিগুলো ঘটে। তাহলে আপনার কোন টাইমটা হবে? সেই কারণে আপনার ছক বা আপনার হাত এগুলো বিচার করিয়ে নিয়ে আপনি এটা চেম্বারে এসেও দেখাতে পারেন, অনলাইন পরিষেবা নিতে পারেন, তাহলে প্রপার গাইডেন্সটা ব্যক্তিগতভাবে আপনার জন্য সুপর্ণা। আর তার জন্য একটু দর্শকদের বলে রাখবো, 9830143766 নম্বরে যোগাযোগটা করে নামের বুকিংটা করতে পারেন, অথবা অনলাইন পরিষেবাটাও নিতে পারেন। অনলাইন পরিষেবা যারা নিতে চাইছেন তারা কল করে জানান, এটা জানালে আপনারা জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, আপনার যেটা জানার আছে সেই জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটা ডিটেলটা, আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর আপনি আপনার জিজ্ঞাসার যেটা উত্তর সেটা জানবেন। চলে যাই, যদি মনে করেন যে চেম্বারে যেতে চাইছেন, তাহলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা পৌঁছাতে পারেন। বুকিংটা প্রথম কাজ, তারপর যাওয়া। তো দেখতে দেখতে অনুষ্ঠানের টাইমিং আজ এই অবধি। দর্শক বন্ধুরা, আপনারা যে প্রসঙ্গগুলো নিয়ে আজকে আলোচনা হলো, এই 3-4টে প্রসঙ্গের মধ্যে কোনোটা না কোনোটা সাথে আপনারা নিজেদেরকে ডেফিনেটলি কানেক্ট করে নিতে পারবেন। আর যদি সেটা করে উঠতে পারেন, তাহলে ঠিক সময়ের মধ্যে কন্ট্যাক্টটা করে পৌঁছন। আজ অনুষ্ঠানে এই অবধি। দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।